সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। কেমন আছো তোমরা? ভালো আছো? অবশ্যই ভালো থাকার কথা। আমার বিশ্বাস আছে তোমরা ভালো থাকবে, কারণ তোমরা প্রতিদিন কোথায় কিছু ব্যায়াম করো এবং ব্যায়াম করা উচিত। ব্যায়াম না করলে শরীর সুস্থ থাকে না, ভালো থাকা যায় না। শরীর সুস্থ থাকায় একমাত্র উপায় আছে ব্যায়াম। তা ব্যায়াম আমরা যদি প্রতিদিন কোথায় কিছু ব্যায়াম করে থাকি, তাহলে আমরা এই করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে সক্ষম হব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সবসময় মনে রাখবে প্রতিদিন ব্যায়াম করতে হবে। ব্যায়ামের পাশাপাশি পর্যাপ্ত পানি পান করা, সুষম খাদ্য খাওয়া এবং বিশ্রাম নেওয়া। আরেকটা জিনিস মনে রাখবে শিক্ষার্থীরা, যদি সময়ের প্রয়োজনে কখনো বাইরে যেতে হয় তাহলে মুখে সর্বদা মাস্ক ব্যবহার করবে। মাস্ক ব্যবহার করলে আমরা কোভিড-19 থেকে এড়িয়ে থাকতে পারব। তাই যাও, আমি আজ এই শুভ সকালে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি একটা সেলিনা হোসেন এর গদ্য নিয়ে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, যাকে আমরা একটু রোকেয়া সাখাওয়াত হোসেনের একটা ছবি দেখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে একজন নারীর ছবি। এই যে বেগম রোকেয়া, ইনি আছে বেগম রোকেয়া। এখন এই যে বেগম রোকেয়া কেন আমরা পড়ব, এই পাঠের উদ্দেশ্যটা কি? এই পাঠের উদ্দেশ্যটা আমরা একটু দেখি। পাঠের উদ্দেশ্যটা দেখতে পারলে, বুঝতে পারলে আমরা বলি যে পাঠের উদ্দেশ্য, পাঠের উদ্দেশ্য। নারীর কর্মজগতে প্রতি শ্রদ্ধা, শ্রদ্ধাবোধ জাগ্রত করা। এখন এই যে বেগম রোকেয়া, তোমরা যে ছবিটি দেখছো, যে ইনি একজন ছিলেন সেই নারী যিনি তার জীবনকে অতিবাহিত করেছে যে নারী শিক্ষার অগ্রগতি হিসেবে। এই বেগম রোকেয়া 1880 সালে রংপুর জেলার পারাবত গ্রামে জন্মগ্রহণ করেন। যখনই তিনি জন্মগ্রহণ করেছিলেন ওই সময় মুসলমান সমাজে তখন নারী শিক্ষার কোনো অগ্রগতি ছিল না। যার অক্লান্ত পরিশ্রমী নারী শিক্ষাকে আজ সামনে এগিয়ে নিয়েছেন তিনি হলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এখন এই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে আমরা জানতে হলে আমাদের পাঠ্য বই যে বইটা আছে আমরা অবশ্যই পড়ব। তার আগে এই যে উদ্দেশ্যটা আছে যে আমরা নারী কর্মজগতে, নারী কিন্তু সবকিছু করতে পারে, কি না করতে পারে, তাদের দ্বারা সবকিছু করা সম্ভব। আগে যে সময় নারী শিক্ষাকে যেমন প্রাধান্য দেওয়া হতো না, কিন্তু এখন কিন্তু নারী শিক্ষার সবাই কিন্তু নারী পুরুষ কিন্তু সমান অধিকার। এটা কিন্তু আমাদের মানা উচিত এবং আমাদের মানা উচিত মানে কি, মানতে হবে। কেন কি, তারা যা করতে পারে আমরা তাই করতে পারি। এই নারী শিক্ষাকে আমাদের সম্মান জানানো উচিত। তাদের যে কর্ম আছে আমাদের সে কর্ম আছে, তাদের সমানে সমান, তাদের কি নারীরা পুরুষের সমানে সমান কাজ করে যাবে। আর তাদের এই কাজের প্রতি শ্রদ্ধাবোধ জাগাতে হবে। এটাই কিন্তু আমাদের পাঠের প্রধান উদ্দেশ্য। তাই শিক্ষার্থীরা দেখো, আমি এই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে আমি তোমাদের একটু পড়ে শোনাই পাঠ্য বইটা, তোমরা দেখো। রোকেয়া 1880 সালে রংপুর জেলায় পারাবত গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা জহির মোহাম্মদ আবুল আলী সাবের প্রভূত ভূ-সম্পত্তির অধিকারী ছিলেন। পারাবত গ্রামে বাইরে ছিল খুব বিশাল।
প্রায় 3.5 বিঘা জমির মাঝখানে ছিল তাদের বাড়িটি। তাহলে কি অবশ্যই ইনি ছিলেন একজন ধনী পরিবারের একজন মেয়ে। রোকেয়া যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন সেই সময় বাঙালি মুসলমান সমাজে শিক্ষার ব্যাপক প্রচলন ছিল না। দেখো আমি যেটা বলে গেছি, ফলে মুসলমানরা শিক্ষা দীক্ষা চাকরি সামাজিক প্রতিষ্ঠার দিক থেকে পিছিয়ে ছিল। মেয়েদের অবস্থান ছিল খুবই শোচনীয়। পর্দা কঠোরভাবে মানা হতো বলে মেয়েদের শিক্ষা লাভের কোনো সুযোগ ছিল না। পর্দা বলতে কি বোঝায়? বুরকা পড়া, পর্দা বাইরে বাড়ির বাইরে যেতে পারবে না, পর্দার আড়াল আছে, পর্দার বাইরে গেলে মুসলমান সমাজের মানুষের দীক্ষা দেবে, এই ভয়তে মেয়েরা কিন্তু বাইরে যেতে পারতো না। এই কারণেই কিন্তু মেয়েরা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে পিছিয়ে ছিল। কিন্তু মেধাবী রোকেয়া প্রবল আগ্রহ ছিল লেখাপড়ার প্রতি। এই যে দেখো এই যে বেগম রোকেয়া কিন্তু কখনো চিন্তা করেনি যে আমার পর্দার বাইরে আমার পর্দার ভিতর থাকতে হবে। এই কারণে তিনি কিন্তু তার লেখাপড়াকে তার সামনেকে যাওয়ার জন্য তার আগ্রহটা কিছু মেলা ছিল। দেখো তারপর লিখছে যে রোকেয়ার বড় দুই ভাই কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের উচ্চশিক্ষা লাভ করেন। বোনেদের আগ্রহ দেখে বড় ভাই ইব্রাহিম সাহেবের বোন করিমুন্নেসা ও রোকেয়াকে ইংরেজি শিক্ষা শিক্ষিত করে তোলেন। দেখো তারা দুই ভাই কিন্তু কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে শিক্ষা লাভ করেছিলেন। এখন ওরা ছিল আবার দুই বোন, এটা আছে কিনা করিমুন্নেসা আর আছে বেগম রোকেয়া। এখন এই রোকেয়া সাকতটা কেন হলো? এই সাকত আছে ওনার স্বামীর সাথে টাইটেল নিয়ে যাও। এখন এই দুই ভাইয়ের দুই বোন কিন্তু খুব লেখাপড়ার প্রতি আগ্রহ ছিল। এই দুই বোনের লেখাপড়া আগ্রহ দেখে বড় ভাই আছে কি ইব্রাহিম সাহেব বোনটি কি করলেন? উচ্চশিক্ষা ইংরেজিতে শিক্ষায় শিক্ষিত করলেন। করিমুন্নেসা অনুপ্রেরণায় তার বড় বোন অর্থাৎ কি রোকেয়ার বড় বোন করিমুন্নেসা অনুপ্রেরণায় রোকেয়া বাংলা সাহিত্য রচনা ও চর্চার আগ্রহী ওঠেন। রোকেয়া তার রচিত মতিচুর দ্বিতীয় খণ্ড করিমুন্নেসাকে উৎসর্গ করেছিলেন। ওই সময় কিন্তু সাক্ষাৎ আছে রোকেয়া একটা রচনা করেছিলেন মতিচুর, তার দ্বিতীয় খণ্ড তার আছে বড় বোন করিমুন্নেসাকে উৎসর্গ করা মানে তার প্রতি শ্রদ্ধাবোধ জানে ওটা লেখা। তাই লিখেছিলেন, দেখো উৎসর্গপত্রে তিনি লিখেছিলেন, আপাজান আমি শৈশবে তোমারই স্নেহের প্রাসাদে বর্ণ পরিচয় পড়তে শিখি। অপার আত্মগুণ আমার উদ্যোগ ও ফার্সি পড়ার তত আপত্তি না করিলেও বাংলা পড়ার ঘোর বিরোধী ছিল। বাংলা দ্বারা কিন্তু কি ছিল না, একমাত্র তিনি আমার বাংলা পড়ার অনুকূল ছিলেন। নানা বাধাই এড়িয়ে রোকেয়া আপন সাধনায় বাংলা ভাষা সাহিত্য সৃষ্টি করেছিলেন। ভাই তাই রোকেয়া সাকাত হোসেন একজন অসাধারণ নারী। তখন কিন্তু বাংলা ভাষার একটা তুমি শেখো আর না শেখো, উর্দু ভাষা শিখলে আরবি ভাষা শিখলে তেমন কোনো আপত্তিকর ছিল না পরিবারের থেকে। কিন্তু বড় বোন আছে করিমুন্নেসা রোকেয়াকে এমনভাবে আগ্রহ করে তুলেছেন যে বোন তুই এই আরবি ভাষিক বা পাশাপাশি বাংলা ভাষাকে আগ্রহ কর। এই অনুপ্রেরণা শেখানোর জন্য তার বড় বোনের অনুদান কিন্তু অনেক ছিল। অর্থাৎ কি পাশে যদি এখন না থাকে কেউ, তাহলে কিন্তু কেউ কিন্তু বড় হতে পারে না। তাকে সাহায্য করার কিন্তু পাশে কিন্তু একজন সাহায্যকারী লোক দরকার হয়। তেমনি তার যেমন তার বড় ভাই ছিল, তার বড় বোন ছিল, এমনই একজন ছিল তার সঙ্গ ছিল তার পাশে দাঁড়ানোর জন্য। দেখো এখানে লেগেছে 1898 সালে কিশোরী বয়সে বিহারের ভাগলপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাকাত হোসেনের সঙ্গে রোকেয়ার বিয়ে হয়। তাহলে কি দেখো এই যে সৈয়দ সাকাত হোসেন কে ছিলেন যে 1858 সালে কিশোরী বয়সে বিহারের ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট উনি ছিলেন একজন সাকাত ছিলেন কি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তাদের সাথে এই রোকেয়ার বিয়ে হয়। স্বামীর সহযোগিতা তিনি পড়াশোনার চর্চা চালিয়ে যান, বাংলা ইংরেজি উর্দু ভাষা পারদর্শী হয়ে গেলেন। দেখো এই যে বেগম রোকেয়ার যে স্বামী সাকাত হোসেন
তার টাইটেলের সাথে রোকেয়ার একজন নাম, তার সাকত হোসেন তার স্বামীর টাইটেলের সাথে তার নাম রয়েছে বেগম রোকেয়া সাকত হোসেন। তো এই সাকতেতে একজনই খুব বড় মনের অধিকারী ছিলেন। যদি বড় মনের অধিকারী দেয় ওই সময় তার স্ত্রীকে এই যে ইংরেজি শেখা, তারপরে হচ্ছে উর্দু শেখা, তারপরে দেখো পারদর্শী, কত ভাষায় পারদর্শী করে তোলার একজন কত বড় মনের মানুষ হলে তিনি এই তার স্ত্রীকে এই লেখাপড়ায় আগ্রহী করে তোলেন। সাহিত্যিক হিসেবে তার আত্মপ্রকাশ করে 1902 সালে। কে? রোকেয়া। সাহিত্যিক হিসেবে তার আত্মপ্রকাশ 1902 সালে কলিকাতা থেকে প্রকাশিত নবপ্রভা পত্রিকায় ছাপা হয় তার প্রথম রচনা পিপাসা। বিভিন্ন সময় তার রচনা নানা পত্রিকায় ছাপা হতে থাকে। 1905 সালে প্রথম ইংরেজি রচনা সুলতানাস জি মাদ্রাজ থেকে প্রকাশিত একটি পত্রিকায় ছাপা হয়। দেখো তিনি কিন্তু ইংরেজিতেও সাহিত্য লিখে দিয়েছেন, সেই সাহিত্য নাম কি ছিল? সুলতানাস জি মাদ্রাজ থেকে প্রকাশিত হয়। তার রচনা সুধীমলের দৃষ্টি আকর্ষণ করে, তিনি সাহিত্যিক হিসেবে পরিচয় হয়ে গেলেন। দেখো সুধীমল বলতে কারা হবে? সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি, যারা বড় আঁকা বড় মাপের আছেন, পড়াশোনা করে, বড় বড় জায়গায় সরকারি কাজ করেন এবং সমাজে গণ্যমান্য ব্যক্তি যারা সমাজ প্রতিষ্ঠা করে, সমাজকে চালায়, তারা কিন্তু সুধীমল। এখন এই যে সুধীমল যখন দৃষ্টি আকর্ষণ করলো যে একজন মেয়ে ইংরেজি থেকে একটা সাহিত্য রচনা করেছিলেন সুলতানাস জি, তিনি নাকি কত মাপে, এখন তাদের কিন্তু দৃষ্টি আকর্ষণটা কিন্তু কতদূর চলে যায়। তারপরে দেখো 1909 সালে সৈয়দ সাখাওয়াত হোসেন মারা যান। তার স্বামী কিন্তু 1909 সালে মারা যান। তার স্বামী যখন 1909 সালে কিন্তু সাখাওয়াত হোসেন মারা যায়। 1909 সালে সাখাওয়াত হোসেন মারা যান। এখন যিনি ছিলেন একজন তার পথ প্রদর্শক, তার স্বামী 1909 সালে যখন মারা যান তখন তিনি পথ প্রদর্শক যখন হয়ে যায় বাধা কিন্তু একটা চলে আসে, কিন্তু এই রোকেয়া তিনি কখনো বাধাকে অতিক্রম করেন, তিনি বাধা পেরিয়ে চলে গেছেন সে তার লক্ষ্যে। রোকেয়া ভাগলপুরে তার নামে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। যখন তিনি মারা গেলেন তখন ভাগলপুরে এই স্বামীর নামে একটা গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। তখন সেই স্কুলে 5 জন শিক্ষার্থী নিয়ে তিনি স্কুলটা চালান। 1911 সালে এই স্কুলটি তিনি কলকাতায় স্থানান্তর করেন। শুরুতে ছাত্রীর সংখ্যা ছিল 8, আস্তে আস্তে স্কুলের ছাত্রীর সংখ্যা বাড়তে থাকে। রোকেয়া বাঙালি মুসলমান মেয়েদের শিক্ষিত করার জন্য শুধু স্কুলে প্রতিষ্ঠা করেননি, ঘরে ঘরে গিয়ে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য বলা মা বাবার কাছে আবেদন নিবেদন করেছে। এই কাজে তিনি পিছিয়ে ছিলেন একজন নিরলস পরিশ্রমী কর্মী। তার অক্লান্ত প্রচেষ্টার ফলে নারী শিক্ষা অগ্রগতি সূচিত হয়। মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলোর দিকে এগোতে থাকে। দেখো যখন তার স্বামী মারা যান তখন এই স্বামীকে স্মরণ করার জন্য যে ব্যক্তিকে পিছনে ছিল সেই ব্যক্তির নামে কিন্তু একটা স্কুল প্রতিষ্ঠা করলেন। সেই স্কুলে একটা গার্লস স্কুল তৈরি করলেন। তার স্বামীর নামে একটা গার্লস স্কুল তৈরি করলেন। গার্লস স্কুলে প্রথমে 5 জন শিক্ষার্থী ছিল। 5 জন শিক্ষার্থী থাকার পরে এখন ওই স্কুলটা আবার কলকাতায় স্থানান্তর করা হয়। স্থানান্তর করার পরে ওই স্কুল যখন তখন ওই স্কুলের ছাত্রীর সংখ্যা ছিল 8 জন। এবার আস্তে আস্তে যখন এই পড়াতে যখন এই পরিচয় হয়ে লাগলো তখন অনেক শিক্ষার্থী তখন এই স্কুলে ভর্তি হতে থাকে। শুধু তাই না, এই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন উনি কিন্তু একসময় বাবা মার কাছ থেকে যে তোমার সন্তানকে আমার স্কুলে দাও, কেন তোমার পড়াতে পারে অত অক্লান্ত ভাবে আকুতি মিনতি করে তাই স্কুলে ভর্তি করা। একজন ব্যক্তির অক্লান্ত পরিশ্রমে কিন্তু গড়ে ওঠে কিন্তু তার লক্ষ্যে চলে যেতে পারে। তদ্রূপ কিন্তু ছিলেন কিন্তু রোকেয়া।
1915 সালে তিনি আঞ্জুমানে খাতিয়ানে ইসলামী নামে একটি মহিলা সংগঠন তৈরি করেন। দেখো বলছে 1915 সালে আঞ্জুমান খাতিয়ানে ইসলামী নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান থেকে দুস্থ নারীদের বিভিন্নভাবে সাহায্য করা হতো, তাদের হাতের কাজে শেখানো হতো, সামান্য লেখাপড়া শেখানোর ব্যবস্থাও ছিল। এক কথায় তিনি সংগঠনের লক্ষ্য ছিল সমাজের সাধারণ দুস্থ নারীদের স্বাবলম্বী করে তোলা। দেখুন এই যারা সমাজের দুস্থ নারী যাদের কি যারা ভিক্ষা করে খায়, একবারে যারা ভিক্ষা করে খায় তারা ভিক্ষা করবে কেন? তারা আসলে ভিক্ষা করবে না, তারা তাদের নিজের কাজ দ্বারা নিজের কিছু করে খেতে পারবে, সেই হিসেবে তাদেরকে স্বাবলম্বী করে তোলা। এমন এমন কাজ তিনি সংগঠনটি করেছিলেন। কেউ কোনো নারীদের হাতে সেলাই করতে হতো, কাঁথা সেলাই করতে পারতো, কেউ ঝুড়ি করতে পারতো, যে যা ব্যবহার করতে হতো তাকে স্বাবলম্বী করে তোলা। কিন্তু তার লক্ষ্য ছিল এই স্বাবলম্বীর হাতের কাছে পাশাপাশি কিন্তু কি করা, তার হাতের কাছে পাশাপাশি কিন্তু একটু সামান্য লেখাপড়া যদি করতে পারে, সেই লক্ষ্য কিন্তু এই রোকেয়া ছিল। রোকেয়া প্রকাশিত বইয়ের সংখ্যা 5টা। মতিঝিল প্রথম খণ্ড 1904 সালে প্রকাশিত হয়। দেখো রোকেয়া প্রকাশিত বইয়ের সংখ্যা রোকেয়া প্রকাশিত বইয়ের সংখ্যা আছে কত? 5টি। সেটা আছে কি? মতিচুর প্রথম খণ্ড কাকে বলে? প্রথম খণ্ড বলে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, অর্থাৎ কি খণ্ড আকারে লেখা। তারপর দেখো এটা হচ্ছে কত সালে? 1904 সালে। 1904 সালে প্রথম খণ্ড, মতিঝিল প্রথম খণ্ড 1904 সালে। তারপর দেখো সুলতানাস গ্রিন, সুলতানাস গ্রিন 1908 সালে। 1908 সাল। তারপর দেখো মতিচুর দ্বিতীয় খণ্ড, মতিচুর দ্বিতীয় খণ্ড 1922 সালে। 1922 সালে প্রথম খণ্ড, মতিঝিল প্রথম খণ্ড 1904 সালে। আর তার কত বছর পরে যে দেখো 22 সালে, 8 বছর পরে যে দ্বিতীয় খণ্ড প্রকাশিত করে। পদ্মরাগ, পদ্মরাগ 1924 সাল। পদ্মরাগ এবং অবরোধবাসিনী এগুলি 1, 2, 3, 4 অবরোধবাসিনী। অবরোধবাসিনী আছে 1931। রোকেয়া এই উপমহাদেশের একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। নারী শিক্ষার অগ্রদূত হিসেবে সমগ্র বাঙালি সমাজে তিনি শ্রদ্ধেয়। 20 শতাব্দীর সূচনায় তিনি দুইভাবে এই নারী শিক্ষার মুক্তির পথ দেখেছিলেন। তাহলে দুটো ভাগে তিনি নারী শিক্ষার মুক্তির অবদান দেখেছিলেন। দেখেন এখন আমরা দেখি যে রোকেয়ার প্রকাশিত বই সংখ্যা আছে 5টা। একটা আছে কি মতিঝিল প্রথম খণ্ড 1904 সালে, সুলতানাস গ্রিন 1908 সালে, মতিঝিল দ্বিতীয় খণ্ড 1922 সালে, পদ্মরাগ 1924 সালে ও অবরোধবাসিনী 1931 সালে। এই যে এরা যে 5টা বইয়ের আরো কিন্তু অনেক কিছু লিখেছে, সেগুলো আমরা এখন পরে বলে দেবো তোমাদের, অবশ্যই এগুলো দেখে
এই যে বিংশ শতাব্দীর সূচনায় তিনি দুইভাবে নারী মুক্তির পথ দেখেছিলেন। এক আছে কি মেয়েদের জন্য স্কুল স্থাপন, মেয়েদের জন্য স্কুল স্থাপন করা। তারপর দেখো দুই আছে কি নিজের রচনা নারী মুক্তির দিক নির্দেশনা, নিজের রচনায় নারী মুক্তির দিক নির্দেশনা, নারী মুক্তির দিক নির্দেশনা। তাহলে দেখো যে নারী শিক্ষা কিন্তু এমন একটা জিনিস যে কেউ কিন্তু নারীকে সামনের দিকে এগিয়ে দেওয়া পারে। তিনি কিন্তু এই যে রচনাগুলো লিখেছিলেন, এই রচনা পড়ে মানুষ নারী যাতে বুঝতে পারে যে আমাকে আর পর্দা আড়ালে থাকলে আর হবে না, আমাকে কিছু করতে হবে, আমাকে কিছু না করলে কিছু পাবো না। এই কারণে তিনি দুটো পথ দেখেছিলেন। এক ছিল মেয়েদের জন্য স্কুল স্থাপন করেছিলেন ওই সময়, আর দুই আছে নিজের রচনায় নারীর মুক্তির নির্দেশনাকে তিনি কিন্তু এই নারী শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছিলেন। তিনি 1932 সালে 9 ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। এবং এই যে রোকেয়া সাখাওয়াত হোসেন 1932 সালে 9 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। কারণ জন্মালে মৃত্যু হয়, জন্মালে মৃত্যু আছে, কিন্তু এই যে তার জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত ভিতরে যে সময়টুকু পাওয়া যায় মানুষের কর্মস্থান থেকে কিন্তু মানুষের জীবনে কিন্তু এই বেঁচে থাকা কর্মই কিন্তু মানুষকে বেঁচে রাখে। তা রোকেয়া সাখাওয়াত হোসেন এমন একজন ব্যক্তি ছিলেন যে নারীকে জাগ্রত শিক্ষার আলো দেখেছিলেন। সেই জন্য আজ আমাদের মাঝে তিনি কিন্তু একজন মহিষী নারী হিসেবে আজ পর্যন্ত যতদিন আমরা থাকবো, তোমরা থাকবে, এই নারীকে আমরা স্মরণ করবো। কারণ তিনি একমাত্র ব্যক্তি যে নারী শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছিলেন। তা শিক্ষার্থীরা আজ পাঠ এই পর্যন্তই থাকবে। তোমরা খেয়াল করবে এই যে রোকেয়া সাখাওয়াত হোসেন এই সেলিনা লিখেছেন, সেলিনা হোসেন। এখন এই সম্পর্কে যে ছোট ছোট প্রশ্নগুলো আছে তোমরা অবশ্যই বাড়িতে দেখবে, এবং যেটা বুঝতে না পারবে অবশ্যই আগামীতে আমাদের ক্লাসে দেখবে, তা আমার সাথে যোগাযোগ করবে। এটাই আছে তোমাদের কাছে আমি আশা রাখি, অবশ্যই তোমরা যোগাযোগ করবে। এখন এই সেলিনা হোসেন সম্পর্কে আমাদের একটু না বললে নয়, যেমন একজন মুসলিম নারী সম্পর্কে তিনি বলে গেছেন এবং একজনকে প্রতিষ্ঠা করে গেছেন। তিনি কে? সেলিনা হোসেন। ইনার সম্পর্কে আমরা একটু জানি, দেখি লেখক পরিচিতি কি বলছি। যে বাংলাদেশের বৈশিষ্ট্য উপন্যাসিক ও গল্পকার সেলিনা হোসেন 1947 খ্রিস্টাব্দে রাজশাহীতে জন্মগ্রহণ করে। তাহলে এই সেলিনা হোসেন কত সালে জন্মগ্রহণ করে? 1900 জন্ম, তাই না? 1947 সালে জন্ম, 1947 সালে। বা কিসে, কোথায়? রাজশাহীতে। রাজশাহীতে জন্ম। এবার দেখো তার পৈতৃক নিবাস কোথায়? লক্ষ্মীপুর জেলা। পৈতৃক নিবাস পিতার বাড়ি আছে লক্ষ্মীপুর জেলা। সেলিনা হোসেন উল্লেখযোগ্য গ্রন্থ হলো জলোচ্ছ্বাস। কত সুন্দর, তোমরা তো পড়নি, খুব ভালো সুন্দর একটা উপন্যাস গ্রন্থ। হাঙ্গর নদীর গ্রেডে,
এই কিন্তু হামপুর গেটের কিন্তু এক ছায়াছবি আছে, তোমরা অবশ্যই এটা জানো বা দেখেছো, কিন্তু এটা আসলে খুব সুন্দর একটা তা আছে গ্রন্থ মগ্ন চৈতন্য শীষ পোকামাকড়ের ঘর সংস্কৃতি। এই পোকামাকড় ঘর সংস্কৃতি কিন্তু একটা ছবি ছায়াছবি আছে, খুব সুন্দর। তারপর আছে মুক্তিযুদ্ধের গল্প ইত্যাদি। তা এই সেলিনা হোসেন কিন্তু দেখো কত সুন্দর একজন নারী সম্পর্কে লিখেছেন, একজন নারী সম্পর্কে লিখে কিন্তু তিনি কিন্তু দেখো কত কিছু লিখে গেছেন। এই আছে সেলিনা হোসেন। যাও তোমরা সব কিছু পড়বে। আর শিক্ষার্থীরা তোমরা একটা কথা মনে রাখবে যে কোভিড-19কে প্রতিরোধ করতে হবে। কোভিড-19কে যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে আমরা অবশ্যই জয়ী হব এবং সর্বদা পড়াশোনার মাঝে থাকবো, পড়াশোনা নিয়ে থাকবো, জীবনের লক্ষ্যে পৌঁছে যাব। এই কামনায় আমি আজ এখানে পাঠ শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ।